অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হিপ প্রতিস্থাপন ও পরবর্তী সতর্কতা। আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা একটু হিপ প্রতিস্থাপন বিষয়ে আমরা আলোচনা করতে চাই এবং পরবর্তী সতর্কতাগুলো কি সেই বিষয়গুলো জানতে চাইবো আপনার কাছে। প্রথমে একটু জানতে চাই, হিপ এই আসলে শরীরের কোন অংশকে আমরা বলবো? ধন্যবাদ আপনাকে। হিপ আসলে আমরা হাঁটুর উপরে যেটাতে আমরা হাঁটার সময় যে ওজনটা আমরা একটা মডেল এনেছি, যদি দেখাই আমরা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে যে আমরা উরু যেটাকে বলি, এটা একটা বল এবং সকেট টাইপ জয়েন্ট। ফিমারের সাথে যেটা লিখে থাকে এটা বল এবং এটা হলো সকেট। এই দুইটা মিলায়ে খুব ভালো মুভমেন্ট হয় আমাদের শরীরে, একদম জয়েন্টে। আচ্ছা, এই জয়েন্টটাকে হিপ জয়েন্ট বলা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে হিপ প্রতিস্থাপনের বিষয়টি কেন আসে? আসলে যেটা ভালো সেটা তো আমাদের কোনো সমস্যা করে না। যখন এখানে কোনো সমস্যা হয় বা রোগ, সেটা টিবি হিপ হতে পারে, মানে হিপ জয়েন্টে যক্ষা হতে পারে, অথবা ট্রমা মানে কোনো আঘাতপ্রাপ্তির ফলে নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোনো কারণে যদি অনেক দিন ধরে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খাওয়া লাগতে পারে, তখন এই জয়েন্টগুলো আসলে আমাদের এফেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, আপনি কারণগুলো বললেন, এছাড়াও কি আরও কোনো কারণ আছে? চলতে ফিরতে অনেক সময় দৌড়তে গিয়ে এই ধরনের কোনো সমস্যা, কি হিপে কোনো সমস্যা হতে পারে? দৌড়াতে যে মানে যদি অ্যাক্সিডেন্ট হয়, ট্রমা হয়, তখন আমরা একে বলি নেক ফিমার ফ্র্যাকচার। হিপের এই পোর্শনটাকে বলা হয় নেক, এটা হেড যেটা গোলটা, এখানে যখন আমাদের ভেঙে যায়, সাথে আমাদের রক্তে নালী যেটা থাকে সেটাতেও সমস্যা হয়ে যায়। তো আমরা জানি যে রক্ত ছাড়া তো একটা জিনিস বেঁচে থাকতে পারবে না, স্বাভাবিকভাবেই হেডটাও মারা যায়, তখন আমাদের হিপ প্রতিস্থাপনের দরকার হয়ে পড়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমি যদি বলি যে কোনো বয়সী মানুষ এই হিপের এই জটিলতা সমস্যা হতে পারে তার? এটা আসলে কয়েকটা রোগের ক্ষেত্রে বিষয়গুলো একটু অন্যরকম। আমরা যদি একটু বোঝায় বলি, যে অ্যাভাস্কুলার নেক্রোসিস আছে একটা রোগ, এভিএন, এটা যে কোনো বয়সে হতে পারে। আর স্টেরয়েড ইনডিউস সেগুলো সাধারণত একটু অনেক দিন স্টেরয়েড খাচ্ছেন, এরকম বিভিন্ন রোগ, ক্রনিক রোগ যেগুলো অনেক দিন ধরে স্টেরয়েড খেতেই হচ্ছে তার শরীর ভালো থাকার জন্য, তাদের ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী স্টেরয়েড নেওয়ার ফলে এই রোগটা হয়। আর আঘাতপ্রাপ্ত এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, যে কোনো মানুষের যে কোনো সময়, নারী পুরুষ সবার ক্ষেত্রেই ব্যাপারটা হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার প্রতিস্থাপন আসলে কোন ক্ষেত্রে গিয়ে মানে করতে হয় আপনাদের? আচ্ছা দেখেন, আমাদের হিপ এবং যে সকেট বললাম, এখানে একটা কার্টিলেজ থাকে নরম, যেটা হাড্ডি জেলির মতো কাজ করে, এটা সাইনোভিয়াল জয়েন্ট, এটা ফ্লুইড থাকে, ইজিলি এটা মুভ করতে পারে। যখন এটা নষ্ট হয়ে যায় তখন রাফ হয়ে যায়। দেখেন, আপনি খেয়াল করে দেখবেন এখানে রাফ, যখন রাফ হয়ে যায় তখন মানুষ তার স্বাভাবিক চলাচলের সময় ব্যথা অনুভব করে, তার মুভমেন্টটা রেস্ট্রিকশন হয়ে যায়, সে আর স্বাভাবিক মুভমেন্টটা করতে পারে না। যখন করতে পারে না তখনই তার আসলে ধীরে ধীরে ডাক্তারের শরণাপন্ন হয়। পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে এই জয়েন্টটা তার এফেক্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে, তখনই আপনাদের কাছে পেশেন্টরা যায় এবং তখনই এটা পরিবর্তনের প্রয়োজন পড়ে, যেটাকে রিপ্লেসমেন্ট বলা হয় আর কি। আচ্ছা, এই রিপ্লেসমেন্টের ব্যাপারে এবার একটু আসতে চাই, মানে রিপ্লেসমেন্ট আপনারা কিভাবে করেন? আচ্ছা, এটা তো নর্মাল। আমরা যে রিপ্লেসমেন্টটা দেখাই, আরেকটা মডেল আছে আমার কাছে। এটা দুইটা জিনিস, একটা হলো সকেটটা চেঞ্জ করা হয়, আচ্ছা, আর একটা হলো শুধু বল এবং ফিমারের পার্টটা চেঞ্জ করা হয়। যখন শুধু ফিমারের পার্টটা চেঞ্জ করা হয় তখন এটি হেমি বা মডিউলার চেঞ্জ করা হয়। যখন এই সকেট সহ চেঞ্জ করা হয় টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলা হয়। তো আমাদের খুব প্রাথমিক পর্যায়ে যখন রোগীরা আসে তখন দেখা যাচ্ছে একটা চেঞ্জ করলেই অনেক দিন 15-20 বছরের থাকতে পারে,
তখন ধীরে ধীরে যখন সকেটটা ইনভলভ হয় আমরা তখন সকেটটা চেঞ্জ করে দিই। এতে মানুষের টেন্স টু নর্মাল একদম স্বাভাবিক জীবনের কাছাকাছি এসে চলতে পারে। এবং পৃথিবীতে রিসার্চ অনুযায়ী হিপ জয়েন্ট খুব সাকসেসফুল একটা অপারেশন হিসেবে গণ্য করা হয়। সাধারণত যাদের আপনারা অপারেশন করেন, সার্জারি করা হয়, তাদের মানে অধিকাংশের ক্ষেত্রেই কি সফল? হ্যাঁ, হিপ জয়েন্ট একটা খুবই সফল অপারেশন হিসেবে অনেক আগে থেকেই পৃথিবীতে এটা অ্যাকসেপ্টেড এবং অলমোস্ট পেইন থাকে না, পেইন নীল, মানে পেইন থাকেই না। এবং তার মুভমেন্ট, তার যে কষ্টগুলো ছিল যে সে হাঁটতে পারে না, বসতে পারে না, ব্যথা, এগুলো তো চলে যায়। সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে চলাচল করতে পারে, দৌড়াতে পারে, হাঁটতে পারে। এই জন্য সে এটা খুব ভালো একটা। আচ্ছা, আমি মানে আপনারা যে সার্জারি করার পর হিপ জয়েন্টে, তারপর হচ্ছে কি এর মানে খুলে যেতে পারে, আবার কি আগের অবস্থায় চলে আসতে পারে, এমন কি হয় কখনো? এটা একটা খুব সুন্দর প্রশ্ন আর কি। হিপ জয়েন্ট খুলে যেতে পারে, রিসার্চ বলে 1%-এর কম। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কি। ফ্যাক্টরগুলো যদি আমরা বলি, তো একটা পেশেন্ট ফ্যাক্টর, অনেক দিন ধরে এটা নিয়ে বসে আছে মানুষ, যে আর কিছুদিন পরে আমি অপারেশন করি, আরও কিছুদিন পরে আরও দেখি না কি হয়। তখন আমাদের এই হেডটা ছোট হতে থাকে, ওই যে ছোট হতে হতে এই মাংসের পাওয়ার, মাসেল পাওয়ার যেটা বলি, যেটা থাকে 5, সেটা কমে যায়। ফলে আমি হিপ জয়েন্টও চেঞ্জ করে দিলাম, মাংস তাকে ধরে রাখার ক্ষমতা থাকে না, তখন এটা খুলে যাওয়ার চান্স থাকে এক। দ্বিতীয় কারণ, যদি তার প্রিভিয়াস কোনো রোগ থাকে, যেমন পোলিও থাকতে পারে, আচ্ছা, তার মাসেল পাওয়ার কম রোগের কারণেই, সেক্ষেত্রে আমি হিপ জয়েন্ট প্রতিস্থাপনের পরেও তার মাংস যেটা মাসেল ধরে রাখতে পারলো না। দ্বিতীয়, অনেক দিন ধরে টিবি হিপ হয়েছে, যক্ষা হয়েছে, বোনসের কন্ডিশনই খারাপ। মানে বোনসে যক্ষাও হতে পারে? হ্যাঁ, বোনসে যক্ষা হতে পারে। সেটা যক্ষা, বুকে যক্ষা হওয়ার 5 থেকে 20 বছর পরে এটা হাড়ে চলে যায়, হাড়ে চলে যায়। আচ্ছা, তখন কমন হচ্ছে হিপ জয়েন্ট একটা পার্ট। তো যখন এই হাড়গুলো খারাপ হতে থাকে, নরম হতে থাকে, তখন এই ধরে রাখার ক্যাপাসিটি থাকে না। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রসেস ইউজ করি, বোন সিমেন্ট ইউজ করি, অনেক সময় অনেক কিছু ইউজ করি। তবে এখন আধুনিক যত প্রসেস, এই রোবোটিক বা অন্যান্য ক্রসলিঙ্ক পলি, এগুলো থাকাতে, ক্রসলিঙ্ক পলিটা হচ্ছে এই কাপটাকেই আগে শুধু পলি দেওয়া করা হতো, এখন এটা ক্রসলিঙ্ক করা হয়েছে এভাবে রোবোটিকের মাধ্যমে একটা ক্লোজ চেম্বারে এটাকে ক্রস লিঙ্কেজ বানানো হয়েছে, যাতে লংজিভিটি অনেক বাড়ে। এবং এটা রোবোটিকের উন্নয়নের মাধ্যমে এটা এখন 1% অনেক কম এটা ডিসলোকেশন হয়। তারপরেও এটা তো একটা পার্ট থাকে। এরপর যদি মানুষ ট্রমা হয়, যে অপারেশনের পরে যে কোনো সময় আবার অ্যাক্সিডেন্ট করলো, ভাঙলো না, খুলে গেল, সেটা ম্যানেজ করা সম্ভব। অপারেশন ছাড়াই এটা আবার একটু ম্যানোভারের মাধ্যমে সম্ভব, রিকভার করা সম্ভব। আচ্ছা, আমি বলছি জয়েন্টের বিষয়ে আমরা বলছিলাম, আমরা কি তাহলে হিপ বলতে শুধুমাত্র কোমরের নিচে এবং হাঁটুর উপরের যে অংশটা, অর্থাৎ পা এবং যে বডির সাথে যে অংশটা, এটাকেই কি আমরা, এটাকেই হিপ? জি, এটা হলো, হ্যাঁ, এটা হাঁটু, হ্যাঁ সেটাই আপনি দেখাচ্ছিলেন, হাঁটুর উপরে হ্যাঁ এবং কোমরের নিচেই, এটাই হিপ জয়েন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যখন মানে অপারেশন করেন, সার্জারি করার পরে এমন কি হতে পারে যে কারো এক পা ছোট হয়ে যেতে পারে যে পাশে অপারেশন করা হবে? আচ্ছা, হিপ জয়েন্ট আসলে দেখেন, এটা যখন নষ্ট হয় তখন হেডটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই এর যে রাউন্ড একটা শেপ নষ্ট হয়ে যায়, ছোট হতে থাকে। আচ্ছা, ছোট হতে হতে মানুষ কত দিন ধরে এটা সহ্য করে, অনেক দিন সহ্য করার পরে হেড যখন অনেক ছোট হয়ে যায়, ওই পাটা অ্যাফেক্টেড লিম্বটা ছোট হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই এটা ছোট হয়ে যায়। মানে এটা আপনাদের কাছে যাওয়ার আগে? আচ্ছা, ছোট হয়ে গেলে আমরা এটাকে যখন চেঞ্জ করি, তখন অপোজিট যেটা ভালো লিম্ব আছে, ভালো পা আছে, তার সাথে কম্পেয়ার করে সেই মাপের যন্ত্রটাকে চুজ করা হয়। সেই মাপে অফসেট ঠিক করে আমরা পাকে সমান করে দিই। আচ্ছা, জেনে খুশি হবেন যে আধুনিক চিকিৎসা হচ্ছে, কারো যদি 2 পায়েই সমানভাবে রোগটা থাকে, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়। এটা 2 পায়েও হতে পারে না 1 পায়েও? 2 পায়েও হতে পারে, যেটা 2 পায়েও হতে পারে, আবার 1 পায়েও হতে পারে। হ্যাঁ, 1 পায়ে হতে পারে। 1 পায়ে যেরকম টিবি বলতেছিলাম, আচ্ছা, যক্ষা, যেটা অ্যানকাইলোজিং একটা রোগ আছে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা এসএলই, এটা 2 পায়ে হতে পারে। যখন 2 পায়ে হয়, বাংলাদেশ এখন এটাও একটা খুশির বিষয়, সাইমালটেনিয়াসলি 1 স্টেজ বায়োল্যাটারাল টোটাল হিপ রিপ্লেসমেন্ট, মানে একই সাথে 2 পাশেই রিপ্লেসমেন্ট করে এক অবশেষ
একই অপারেশনে শুধু যন্ত্রের খরচ দিলে অধিকাংশ খরচই 1/3 কমিয়ে আনা সম্ভব। বাহ, এটা তো একটা খুবই চমৎকার বিষয়, বিশেষ করে যারা এই পেশেন্ট তাদের জন্য যদি দুই পায়ে আক্রান্ত হয়। আমরা আরও বিষয় আলোচনা করতে চাই, একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমরা প্রতিস্থাপনের নানা দিক নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে। একটু পরবর্তী সতর্কতায় আসতে চাই। আসলে যখন কারো আপনারা সার্জারি করে ফেলেন, অপারেশনের পর আসলে সতর্কতাগুলো কি হতে পারে? অপারেশনের পরবর্তী সতর্কতা হচ্ছে যে ইনফেকশন না হয়, ওই জায়গাটা ক্ষতস্থানকে পরিষ্কার রাখতে হবে। আমরা যথেষ্ট সম্পর্কে সচেতন থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে এরপরেই আমরা ব্যায়ামের দিকে চলে যাই, যে মাসেল পাওয়ার যেন ইমপ্রুভ করে সে। যে অনেক দিন এই জয়েন্ট যেহেতু পেইন ছিল, তার ব্যবহার কম করছে, যেহেতু ব্যথা পাবে, আরেক পাকে আমরা বেশি ইউজ করছি, এই পায়ে যেহেতু এখন ব্যথা থাকবে না, সে যেন তার আগের মতো করতে পারে। যেন মাসেল পাওয়ারের জন্য আমরা কিছু ব্যায়াম দিই, সেখানে নিয়মে এই ব্যায়াম করতে হবে তাকে। আচ্ছা, ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে অপারেশনের পরপরই আপনারা তাকে পেশেন্টকে ব্যায়ামের কথা বলেন? হ্যাঁ, স্টেজ অনুযায়ী আমরা দিতে থাকি। স্টেজ অনুযায়ী প্রথম 14 দিন এরকম, 1 মাস পরে এইভাবে করবে, এভাবে ব্যায়াম বলতে থাকি। আচ্ছা, বিরতির আগে যে বিষয়টি বলছিলাম যে পা ছোট হয়ে যাওয়ার বিষয়টি, অপারেশনের পরেও কি এমন হতে পারে যে হচ্ছে এক পা বড় এক পা ছোট এমন হতে পারে? অপারেশনের পরেও এরকম হতে পারে, এখন খুব রেয়ার। আসলে এটা রোবোটিক্স বা আধুনিক এত ইমপ্রুভমেন্ট হয়েছে যে এখন আসলে এই সমস্যাটা খুবই কম, খুবই মানে এক্সপার্ট এখন সবাই। এখন সেই ক্ষেত্রে খাওয়া দাওয়ার করে কি কোনো বিষয় রয়েছে অপারেশনের পর একজন পেশেন্ট কেমন, মানে সচেতনতার ক্ষেত্রে আর কি, কিংবা হচ্ছে বোনসের ক্ষেত্রে আসলে মানে ভালো থাকবে বোনস কি খাওয়া উচিত? পরে ভিটামিন সি খেতে বলি, যে আপনারা সবাই জানে, স্বাভাবিক সবাই জানে যে আসলে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা ক্ষতস্থান শুকাতে হেল্প করে। আর বোনস ক্ষেত্রে যদি আপনি বলেন যে হাড় কীভাবে ভালো, হ্যাঁ, হাড় কীভাবে ভালো থাকা যায়, এটা আসলে আমাদের 25 বছরের মধ্যেই একজনের বোন মাস যে ডেন্সিটি বিএমডি এটা তৈরি হয়ে যায়। এই সময় আমাদের খেলাধুলা, এই যে আউটডোর অ্যাক্টিভিটিস, এটা কিন্তু খুব জরুরি। বাইরে যে খেলাধুলা করা, ফিজিক্যাল এক্সারসাইজ, এই সময়টাই আসলে তার পরবর্তীতে আমাদের ওজন নিয়ন্ত্রণ করা বা এ জাতীয় কিছু নিয়মিত পরিমিত খাবার, শাকসবজি বেশি খাওয়া, ঘুম রেগুলার, এটা খুব জরুরি। আচ্ছা, আমরা যদি হাড়ের ক্ষেত্রে আসি, তাহলে হচ্ছে এটা কি সব বয়সী একদম বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, মানে হাড় ভালো রাখার জন্য ব্যায়াম, সুষম খাবার, পরিমিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার, নির্দিষ্ট টাইমে ঘুম, এটা খুব জরুরি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আসতে চাই। আপনারা যখন সার্জারি করেন তখন হচ্ছে সার্জারির পর অনেকে তো উঠতে বসতে দেখা যায় যে ওয়াশরুম রেস্টরুমে গিয়ে কোমরে বসা, কিংবা অনেকেই হয়তো প্যান ইউজ করে। সেই ক্ষেত্রে আসলে কোনটা তার জন্য সুবিধাজনক, নাকি তিনি সব কিছুই করতে পারবেন? আসলে এখন স্পাইনাল দিয়ে আমরা আগে অপারেশনগুলো করতাম, 4 ঘন্টা পরেই যেটা হতো স্পাইনালের অবস্থা কেটে যায়, তো মানুষ পেইন ব্যথার বোধ আসতো। এখন আমরা যেটা করি আধুনিক এপিডুরাল দিয়ে দিই, ফলে এই একটা চ্যানেল তার পিঠে থাকে স্পাইনে, কিছুক্ষণ পরপরই অবশ্যই ওষুধটাই যেটা পেইন কমাবে কিন্তু অবশ করবে এই মাত্রায় দেওয়া হয়, তো মানুষ একদম স্মুথলি চলাফেরা করতে পারে। একটু কমোড ইউজ করতে বলা হয় যেন খুব নিচে বসে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু এখন ব্যথাটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে আনতে পারছে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে। মানে আধুনিক চিকিৎসার জন্য ব্যথা সব দিক থেকে আসলে এগিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, কোন কোন রোগ হলে সাধারণত আপনাদের হিপের এই প্রবলেমগুলো হতে পারে? আচ্ছা, একজন মানুষের এটা আসলে কিছু রোগ আছে, যেমন অ্যাভাসকুলার নেক্রোসিস, যেটা বলছিলেন আপনি শুরুতে, রক্ত নালীর কোনো সমস্যার কারণে নালী যদি ওখানে রক্ত দেওয়া সাপ্লাই করা বন্ধ করে দেয়, ফলে রক্ত না পেয়ে ওটা মারা যেতে পারে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা আসলে পুরো বডিতেই ইনভলভ করে। জয়েন্টগুলোতে অ্যানকাইলোজ মানে শক্ত হয়ে যাওয়া, জয়েন্টে কোনো মুভমেন্ট থাকে না, এই যে দুটো জয়েন্ট এটা ফিউজ হয়ে যায়, এটা একটা রোগ। এসএলই আছে, রক্তের একটা রোগ, সিকেল সেল অ্যানিমিয়া। আমাদের যেরকম আরবিসি থাকে, ওর ভিতরে একটা স্পেশাল একটা সেল থাকে সিকেল সেল, এটা আপনার হিপ জয়েন্ট নষ্ট করতে পারে। একটা হলো টিবি, যক্ষা, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কমন, বুকে যক্ষা হয়, তারপরে কিছুদিন পরেই 5 থেকে 20 বছর পরেই কিন্তু এটা হাড়ে ইনভলভ করে। তো টিবির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্টেজেই যক্ষাটা হতে পারে। ও আচ্ছা, আর আমি তখনও জানতে চাচ্ছিলাম, এসব তো কারণ রয়েছেই, এছাড়া কি আঘাতপ্রাপ্ত হলেও কি কোনোভাবে সমস্যা হতে পারে? আঘাতপ্রাপ্ত হলে যেটা হয় আমরা নেক ফিমার ফ্র্যাকচার যেটা বলি, আচ্ছা, হিপ জয়েন্টটা ভেঙে যায়,
ভেঙে গেলেও তখন রক্তনালী ছিঁড়ে যায়। যেটা এভিয়ান বলছিলাম ওটা অনেক দিন ধরে হয়, কিন্তু এটা তৎক্ষণাৎ আপনার ভেঙে যাওয়ার কারণে রক্তনালী ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার কারণে রক্ত পাচ্ছে না, তখন আপনাকে হিপ জয়েন্ট চেঞ্জ করতে হবে আঘাত পাওয়ার ক্ষেত্রে। এটা একটা বিষয়। আবার হিপ জয়েন্টে অনেকের টিউমার হতে পারে, সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে? এটা একটু জটিল। টিউমার হইলে আমরা আসলে বিভিন্ন স্টেজে টিউমার, কেমন টিউমার, সেটা কি খুব খারাপ টিউমার না ভালো টিউমার, বিনাইন অর ম্যালিগনেন্ট আমরা ভাষায় বলি। এক্ষেত্রে এই নর্মাল হিপ জয়েন্ট সেটা চেঞ্জ করা হয় না, সেটা বলে টিউমার প্রস্থেসিস। অর্থাৎ এই যে আমরা দেখতেছি এটা একটা জয়েন্ট, এর থেকেও বড়, মানে তার মাপ নিয়ে তার কতটুকু জায়গায় ইনভলভ হয়েছে সেটা প্রপার একটা সিটি স্ক্যান করে 3D একটা মডেল তৈরি করে, আগে আমরা মডেল তৈরি করে সেই প্রপার মাপ নিয়ে আমরা যে জিনিসটা লাগাই সেটাই টিউমার প্রস্থেসিস বলা হয়, ওয়ান টাইপ অফ হিপ রিপ্লেসমেন্ট আর কি। আচ্ছা, কি কি পদ্ধতি রয়েছে আপনাদের এই মানে হিপ রিপ্লেসমেন্ট করার বিষয়ে? হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রথমে যদি ভাগ করি সিমেন্টেড, আনসিমেন্টেড, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। এটা কেমন? দর্শকদের সুবিধার, বোঝার সুবিধার জন্য আর কি। অনেক বয়স হয়ে গেলে আমাদের বোনস তো নরম হয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের এই জয়েন্ট যখন আমরা এখানে তৈরি করি এটা ঠিক মতো ফিট হয় না। আচ্ছা, তখন শরীরের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সিমেন্ট, এটা বোন সিমেন্ট বলা হয়, বোন সিমেন্ট ইউজ করা হয় যাতে এটা শক্তভাবে ধরে রাখতে পারে। এটা যদি স্টেবল না হয় তাহলে তো এটা পেইন হবে, ব্যথা হবে। এটা হচ্ছে আপনারা বয়স্কদের ক্ষেত্রে। আর কি কি একটু সংক্ষেপে? আর যদি আনসিমেন্টেড ইউজ করি সাধারণত অল্প বয়সে, এটা লংজিভিটি সবচেয়ে বেশি, আনসিমেন্টেড অনেক দিন টিকে। তো এক্ষেত্রে মেটাল ইউজ করা হয়। হেডের ক্ষেত্রে আমাদের অনেক হেডস, এটা যেমন সবচেয়ে আধুনিক সিরামিক হেড, এটা লংজিভিটি সবচেয়ে বেশি। কাপের ক্ষেত্রে সিরামিক আছে, ক্রস লিঙ্ক পলি, আমি আগেও একবার বলছি, ক্রস লিঙ্ক পলি ইউজ করা হয় কাপে, ক্রস লিঙ্ক পলি, এখানে সিরামিক হেড, কোবাল্ট ক্রোমিয়াম এই মেটাল ইউজ করা হয়। এটা সবচেয়ে আধুনিক এখন সারা বিশ্বের ক্ষেত্রে। আচ্ছা, আর দুটো প্রশ্ন আছে, আমি একটু সংক্ষেপেই আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে অপারেশনের পর সুস্থ হতে কতদিন লাগবে, আর চিকিৎসা ব্যবস্থার ব্যয়টা একটু জানতে চাই, বাংলাদেশে এটা অ্যাভেলেবেল কিনা? বাংলাদেশে আর অনেক আগে থেকে এটা অ্যাভেলেবেল। আচ্ছা, অনেক বিশ্বের নামি দামি কোম্পানি বাংলাদেশে আছে, যারা ওয়ার্ল্ডের টপ নাম্বার 1, 2 যারা, তারাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এটা আমাদের ঢাকা শহর বাদ দিয়ে আমি যদি জেলা, সব জায়গায়, উপজেলা হয়তো না, জেলা পর্যায়ে অ্যাভেলেবেল। এটা অনেক, মানে সরকারি হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে অবশ্যই অ্যাভেলেবেল। আচ্ছা, সেই ক্ষেত্রে সুস্থ হতে কতদিন লাগে একজন পেশেন্টের? আরেকটা জিনিস বলি, যন্ত্র কিন্তু সরকারের সাপ্লাই না, এটা কিনতে হবে আপনাদেরকে। আচ্ছা, এটা তো অন্য জিনিস। বাদ বাকি চিকিৎসা তো ফ্রি, সরকারি হাসপাতালে একদম ফ্রি চিকিৎসা, অলমোস্ট, ওষুধও অলমোস্ট ফ্রি। কিন্তু চিকিৎসা করার জন্য যেসব লাগবে সেসব কিনতে হবে, শুধু ছোট জিনিসগুলো কিনতে হবে। আর ভালো হইতে কতদিন লাগে, এটা তো পরের দিন থেকে আমি যেটা বলতে যাচ্ছি, যে আগে মানুষ ব্যথা শুরু হতো 4 ঘন্টা পর থেকেই, অবশ্য অ্যানাস্থেসিয়ার ইফেক্টে চলে যাওয়ার পর থেকেই পেইন ফিল করতো। এখন আমরা আধুনিক এপিডুরাল দেওয়াতে সেই পেইনটাও ফিল করে না। পরে ধীরে ধীরে 3-4 দিন পরে একদম স্বাভাবিক হাঁটতে পারে, একদিন পর থেকে হাঁটতে পারে, উঠে বসতে পারে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা জয়েন্ট আপনি চেঞ্জ করে দিচ্ছেন, 3-4 ঘন্টা পরে তাকে হাঁটতে দিচ্ছেন, বসতে দিচ্ছেন, স্বাভাবিক খাবার দিচ্ছেন, 4 ঘন্টা পরে সে উঠে দাঁড়াচ্ছে, পরের দিন থেকে হাঁটতে পারছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। জি, আজকের আলোচনায় আসলে অনেক কিছুই জানা গেল, দর্শকরাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।